খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার ১৩ তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ডান্ডিয়া ভাঙড়ায় জমজমাট বসন্ত উৎসব, বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে বার্তা মুখ্যমন্ত্রীর। আদালতের নির্দেশ না মেনে ওবিসিতে নিয়োগ কেন, ভার্চুয়াল হাজিরায় জবাব দিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। মমতার লন্ডন সফরে অনুমোদন দিল কেন্দ্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী, শ্রম দিবসের সঙ্গে বাড়ল মজুরি। বিধানসভায় তথ্যমন্ত্রী। আগে ক্ষমা চান, তারপর আমার দিকে আঙুল তুলবেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। প্রতারণার অভিযোগে গ্রেফতার অধীর চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিব। কজন বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবেন তা ভাবুন, সংখ্যালঘু মন্তব্যে শুভেন্দুকে নওশাদ সিদ্দিকীর। ভবানীপুরে এবার মমতার বিরুদ্ধে কে, সুকান্তর কথায় বড় জল্পনা। দেশ থেকে তাড়িয়েছে আগে, শেখ হাসিনার শেষ সম্বলটুকুও কেড়ে নিল বাংলাদেশ। ৭২ ঘন্টার ডেডলাইন। ৪৬ মুসলিম এমএলএ নিয়ে বিধানসভাতেই শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন, সব উৎসব একসঙ্গে পালন করা হয়। বুধবার ধনধান্য স্টেডিয়ামে কলকাতা পুরসভা আয়োজিত দোলযাত্রা ও হোলির মিলন উৎসবে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রঙের উৎসবে সবাই রঙিন হয়ে উঠুন, এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ মালা রায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্ত, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ উপস্থিত ছিলেন অন্যরা। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সূচনা করলেন হোলি উৎসবের। রঙের উৎসবে সকলকে রঙিন হয়ে ওঠার জন্য আহ্বান জানান তিনি। তবে অবশ্যই বাংলার পরম্পরা যেহেতু শান্তি, তাই রং খেলার উৎসবেও যাতে শান্তি বজায় থাকে সেই আবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এর আগেও দোলের উৎসব পালন হতো, কিন্তু সেটা কোনো ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে হতো, তিনি তাতে যোগ দিতেন। কিন্তু এবার মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভাকে এই উৎসবের আয়োজন করতে বলেন। এদিন দোলযাত্রা ও হোলির মিলন উৎসবের আয়োজন করে পুরসভা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ভেদাভেদের কোনো স্থান নেই। মুখ্যমন্ত্রীর কথায়, মৈথিলি, বিহার সম্প্রদায়ের সকলের প্রোগ্রাম রাখব আগামী বছর, আগে থেকে ব্যবস্থা করা হবে। আমাদের একটাই পরম্পরা, সবাই মিলেমিশে থাকবেন। আপনাদের মনুষ্যত্ব, মানবিকতা নিয়ে হোলি দোল একসঙ্গে পালন করুন। আমরা চাই আপনারা শান্তিতে অনুষ্ঠান করুন। এরপরে মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, বিরোধীরা কিছু বললে কান দেওয়ার প্রয়োজন নেই। এটা আমাদের কসমোপলিটন রাজ্য। একদিনের জন্য কেউ এসে ঝগড়া লাগিয়ে চলে যাবে, কিন্তু যখন আগুন জ্বলবে তখন সে থাকবে না। আমরা চাই না আগুন জ্বালাতে, আমরা শান্তি বজায় রাখতে চাই। বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাংলা ৪ থেকে ৫টি দেশের গেটওয়ে। ভৌগোলিকভাবে বাংলার গুরুত্ব অনেক বেশি। অনুষ্ঠানে ডান্ডিয়া নৃত্য পরিবেশন করেন গুজরাটি সম্প্রদায়ের শিল্পীরা। তাদের অনুরোধে ডান্ডিয়ার ছন্দে তাল মেলালেন মুখ্যমন্ত্রী। তাকে ঘিরে মঞ্চে মেতে ওঠেন শিল্পীরা। এরপরে পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ সঙ্গে ভাংড়া নাচেন, তাদের মধ্যে গিয়ে উৎসাহ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জমজমাট প্রাক দোল উৎসব। কলকাতা হাইকোর্টের নির্দেশ না মেনে ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ কেন, বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। বুধবার মামলার শুনানিতে তিনি ভার্চুয়ালি হাজিরা দিয়ে জানান, আদালতের নির্দেশ সব দফতরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিছু ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হয়েছিল, তবে এখন সেসব আর নেই। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ হবে না বলেই জানান রাজ্যের মুখ্য সচিব। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মন্থর ডিভিশন বেঞ্চ বলে, যেসব বিভাগ নির্দেশ মানেনি তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। অন্তত সেই অফিসারদের ডেকে নির্দেশ না মানার জন্য তাদের থেকে কৈফিয়ত তলব করতে পারে সরকার। মুখ্য সচিব জানান, আমরা পদক্ষেপ করব। আগামী ২রা এপ্রিল মুখ্য সচিবকে হলফনামা দিয়ে আদালতকে এই সংক্রান্ত রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানায়, ২০১০ সালের আগের পদ্ধতিতে নিয়োগে আদালতের আপত্তি নেই। আমাদের আজকের লক্ষ্য ৭০০ লাইক। ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না। দুর্গাপুর সংবাদ সবসময় আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দেয়। ভুল তথ্যের ভিড়ে সত্যের পাশে থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পাওয়া গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে আর কোনো বাধা নেই। আগামী 21শে মার্চ লন্ডন যাচ্ছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। সেখানে বক্তব্য রাখার কথা মমতার। সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে লন্ডনে বণিক সভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 দিনের এই সফর হওয়ার কথা। আগামী 29 তারিখ দেশে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান পতনের কাহিনী তাঁদের মুগ্ধ করেছে। তারা চান এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করুন। মুখ্যমন্ত্রী নিজেও চান পড়ুয়াদের সঙ্গে আলাপ আলোচনা করতে। গত মাসে রাজ্যের বাণিজ্য সম্মেলন হয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে সেই সম্মেলন রাজ্যের পক্ষে যথেষ্ট ইতিবাচক। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই প্রথম নয়, আগেও অক্সফোর্ডের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কারণে সেখানে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অভিযোগ করা হয়। কিন্তু এবার সেই রকম কোনো ঘটনা ঘটেনি। এর আগে বাংলায় শিল্প আনতে স্পেন সফরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি তাতে কোনো লাভই হয়নি পশ্চিমবঙ্গবাসীর। পাশাপাশি বাণিজ্য সম্মেলন করেও লাভ হয় না বলে অভিযোগ করে আসেন তারা। রাজ্য সরকার অবশ্য এইসব অভিযোগকে কখনোই গুরুত্ব দেয়নি। এবার মমতার লন্ডন সফরে বণিক সভার বৈঠক হলে তা থেকে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। শ্রমিকের স্বার্থকে খর্ব করে শ্রমিক দরদি পার্টি সাজার ভান করেছিল সিপিএম। শ্রম দপ্তরকে নিষ্ক্রিয় রেখে আর্থিক দিক থেকে পঙ্গু করে রেখেছিল শ্রমিকদের। সেখানে শ্রম দিবস বাড়িয়ে শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির উদ্যোগ নিয়ে তাদের জীবনের মানোন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রুখে দিয়েছেন কেন্দ্র সরকারের অপচেষ্টাকেও। কেন্দ্র যেখানে শ্রম কোড চালু করে শ্রমিকদের স্বার্থ আরেক দফায় জলাঞ্জলি দিতে চাইছে, সেখানে কেন্দ্রের নীতিকে মানবেন না জানিয়ে দিয়ে শুধুমাত্র শ্রমিকের কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মঙ্গলবার শ্রম বাজেট পেশ করে এভাবেই শ্রমমন্ত্রী মলয় ঘটক বুঝিয়ে দিলেন এই সরকার কতটা শ্রমিক দরদি। 2011 সালের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শ্রমিকদের ধাপে ধাপে উন্নতি হয়েছে। মন্ত্রীর কথায় বাম আমলে শ্রমিক প্রেম কতটা ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য কি করেছেন তার শতাংশের হার দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। 1239.2218 কোটি টাকার বাজেট পেশ করে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেন, সামাজিক সুরক্ষা যোজনা, সুবিধাভোগী আর আর্থিক সুবিধার মতো মাত্র 3টি পরিসংখ্যান যদি দেখা যায়, তাতে দেখা যাবে ন্যূনতম 550% থেকে শুরু করে এক একটি খাতে 28,000% মজুরি বেড়েছে মমতা সরকারের উদ্যোগে। মূলত চা বাগান আর চটকল শ্রমিকদের সাথে রাজ্য সরকার কি কি করেছে তা এদিন তুলে ধরেন মন্ত্রী। রাজ্যের চা বাগানগুলিতে এই মুহূর্তে 3,76,000 শ্রমিকরা কাজ করেন। বাগান আছে 285টি। সেখানে 2011 সালে শ্রমিকদের নগদ মজুরি পেতেন 67 টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 250 টাকা। তবে সরকার মিনিমাম ওয়েজেস নির্ধারণের জন্য একটি কমিটি রয়েছে। তা নিয়ে অসংখ্যবার বৈঠক হলেও মিনিমাম ওয়েজেস নির্ধারণ না হওয়ায় ইন্টারিম ওয়েজেস আপাতত 250 টাকাই থাকবে বলে জানান। সেখানে অসমের চায়ের দাম বেশি হওয়া সত্ত্বেও সেখানকার বাগানের শ্রমিকরা মজুরি পান 228 টাকা, ত্রিপুরায় পান 176 টাকা। মন্ত্রী মলয় ঘটকের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শ্রমিকদের 35 কিলো চাল দেন শ্রমিকদের পরিবার পিছু, আর অসমে এই চাল দেওয়া হয় 20 কেজি, আর সেটা 9 টাকা কিলো দরে তাদের কিনতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী সেটা বিনামূল্যে দিচ্ছেন। সঙ্গে রয়েছে ক্রুইশ হাউস, হেলথ সেন্টার। বিজেপি সরকারের সঙ্গে এটাই তফাৎ। চটকল শ্রমিকদের মধ্যে একসময় ঝাড়ুদার আর মেশিনম্যানে কোনো তফাৎ ছিল না। সকলের এক বেতন, আর মহার্ঘ ভাতা দেওয়া হতো জমিয়ে রেখে মাসিক কিস্তিতে। আগে ক্ষমা চান, তারপর আমার দিকে আঙুল তুলবেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিন শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী দলনেতা হিসেবে আমার অপরাধ নন্দীগ্রামে তাঁকে হারানো। আরও বলেন তার আগে উচিত ক্ষমা চাওয়া। এই মুখ্যমন্ত্রী আগেই গোটা পৃথিবীর হিন্দুদের অপমান করেছেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে।
তাই আগে ক্ষমা চান, তারপর শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলবেন। এদিন নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি আরও বলেন, আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। বলেন, 4 বছর আগের হারের জ্বালা এখনও ভুলতে পারেননি মুখ্যমন্ত্রী, তাই তাদের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন। এদিন বিধানসভার ভিতরে যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, তখন বাইরে ধর্ণা অবস্থানে বসে নিজের অপরাধের ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখায় বিজেপি বিধায়করা। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি বিধানসভায়। অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে গ্রেপ্তার করল হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। তিনি আমলা পরিচয় সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। দিল্লিতে থাকতেন প্রদীপ্ত রাজপণ্ডিত। তার দেশের বাড়ি হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকায়। সেই বাড়িতেই গতকাল তার একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। পুলিশ জানতে পারে আমলা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি আধিকারিককে সুযোগ সুবিধা তিনি দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে প্রথমে ডেকে পাঠায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, তিনি সদর্থক উত্তর দিতে পারেননি, সেজন্য পুলিশ তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রতারণা, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করার অভিযোগ নিয়ে আসা হয়েছে। তিনি যে গাড়িটি চড়তেন সেটি নীলবাতির হুটার লাগানো গাড়ি। পুলিশের বক্তব্য, মোটর ভেহিকলস অ্যাক্টও তিনি লঙ্ঘন করেছেন। ফলে এই সমস্ত ধারায় তাকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আমি বরাবর কি করেছি চেনা পরিচয়ের বাইরে। এলাকায় বা পার্লামেন্টের সঙ্গে যার সম্পর্ক আছে সেরকম মানুষকে খুঁজে তাদের আমি কাজ দিয়েছি। এরকম আমার 3 থেকে 4 জন ব্যক্তিগত সচিব রয়েছেন। একজন মারা গিয়েছেন, একজন অন্য পেশায় চলে গিয়েছেন। এই যে ছেলেটি বলছেন, তিনি আমাদের বাংলার ছেলে। দিল্লিতে মানুষ হয়েছেন, দিল্লিতেই বড় হয়েছেন। তার বাবা এসে আমাকে বলেন, আপনি বাংলার এমপি। আমরা গরিব বাঙালি পরিবার, আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে। আপনি কি তাকে কাজে রাখতে ইচ্ছুক? আপনি যদি নেন, সংসারটা বেঁচে যায়। আমি তাকে কাজে নিয়েছি। দীর্ঘদিন ধরে তিনি আমার সঙ্গে কাজ করেছেন এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই তাকে আমি রেখেছিলাম। বিধানসভা নির্বাচনের এখনো বাকি 1 বছর, কিন্তু রাজ্য রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ গভীর হয়ে উঠছে। একদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ধর্মকে নিয়ে যে মন্তব্য করেন তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। বুধবার রাজ্য বিধানসভায় সেই মন্তব্যের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোটা বিতর্কে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভারতের বৈচিত্র্যের গোড়ায় আঘাত হানা হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। বুধবার বিধানসভার বাইরে গোটা বিতর্কে মুখ খোলেন নওশাদ। তার বক্তব্য, কারো ভোট ব্যাংকের হিসেব রাখার প্রয়োজন নেই। এতদিন এসব করে জনগোষ্ঠীগুলিকে পিছিয়ে রাখা হয়েছে। আপনি উন্নয়ন করবেন, মানুষ আপনাকে ভোট দেবেন। উন্নয়ন করবেন না, ভুল বুঝিয়ে রাখবেন। অন্য কাউকে ভোট দিতে গেলে আবার ভোট ভাগের ভয় দেখাবেন কেন? যার যে দলকে পছন্দ ভোট দেবে মানুষ। মূল দলকে পছন্দ হলে তাদের ভোট দেবেন। আইএসএফকে পছন্দ হলে তাদের দেবেন, বামেদের পছন্দ হলে তাদের দেবেন, কংগ্রেসকে পছন্দ হলে কংগ্রেসকে দেবেন, অন্য কোনো দলকে পছন্দ হলে তাদেরকে ভোট দেবেন। এটাই তো আমাদের ভারতের বৈচিত্র্য। যে কেউ যেখানে ইচ্ছে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যারা এটাকে ছোট নজরে দেখছেন তারা বৈচিত্র্যকে আঘাত করছেন বলে মনে হয় আমার। পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচনের এখনো 1 বছর বাকি। ইতিমধ্যেই সব দলেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিভিন্ন কর্মসূচিতে মিলছে সেই ইঙ্গিত। এ রাজ্যের হাই প্রোফাইল আসনগুলিতে কারা লড়বেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এবার চর্চায় উঠে এলো ভবানীপুর কেন্দ্রের নাম। দীর্ঘদিন ধরে এই আসন থেকে লড়ে জিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় মিলল বড় ইঙ্গিত। বুধবার সকালে বিধানসভায় তুমুল বিক্ষোভের ছবি দেখা যায়। বিধানসভার বাইরে বসে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো। আরও 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে প্রশ্ন উঠছে,
এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, শুভেন্দুবাবু যদি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার প্রস্তাব দেন তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। সুকান্ত আরও বলেন, আমরাও বিশ্বাস করি ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। দেশ ছাড়া করেছে আগেই, এবার সব সম্পত্তিও কেড়ে নিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। শুধু তিনিই নন, তার বোন রেহানা, ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বাংলাদেশে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। সূত্রের খবর, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি বাড়ি ক্রোক বা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। হাসিনার বোন রেহানার নামে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওপার বাংলায় কার্যত আর কিছুই রইল না শেখ হাসিনার। রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটেনে সাংসদ পদে ছিলেন, তার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গুলশানে থাকা তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে। ধানমন্ডিতে সুধা সদনও বাজেয়াপ্ত করা হচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত এই নির্দেশ দিয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় আদালত শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনও বন্ধ করে দিয়েছে, যাতে কেউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারেন। হাসিনা পুত্র সজীব ওয়াজির জয়ের অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতি ট্রাস্টের লেনদেনও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়া মন্তব্যে সকাল থেকেই উত্তাল বিধানসভা। তৃণমূলের বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তুমুল বাকবিতণ্ডা শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে। পাল্টা বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা। নাম না করে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এবার হুঙ্কার হুমায়ুন কবিরের। শুভেন্দুকে ছুড়লেন চ্যালেঞ্জ, দিলেন ৭২ ঘন্টার ডেডলাইন। তার মধ্যে ক্ষমা না চাইলে সংখ্যালঘু বিধায়কদের নিয়ে পাল্টা শুভেন্দুকেই দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সাফ বলেন, আপনার এখনো এত হিম্মত হয়নি যে বিধানসভার ভিতর থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের যে বিধায়ক সংখ্যা ২০২৬ সালে আপনারা তাও ছুঁতে পারবেন না। সংখ্যার ২০২১ সালের মতো ৭৭-এ যাবে না। এরপরে কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, এখন আপনি হিন্দু হিন্দু করছেন। আমি হুমায়ুন কবির মুসলিম বিধায়ক হিসেবে চ্যালেঞ্জ করে বলছি, ৭২ ঘন্টার মধ্যে ওই কথা প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন তা আমরা বুঝে নেব। এখানেই না থেমে তিনি আরও বলেন, আমরাও মুসলমান, আমরা কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করিনি। ৭২ ঘন্টার মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার না করলে, মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব নিয়ে মোকাবিলা করব। আমরাও দেখব কতটা কেন্দ্রীয় ফোর্স দিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন। অন্যদিকে এদিনই আবার বিধানসভার বাইরে প্রতিবাদী সরব হন শুভেন্দু নিজেও। ফের একবার মমতাকে ভবানীপুরে হারাবেন বলে হুঙ্কার দিয়েছেন। চ্যালেঞ্জের সুরেই বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। এদিকে হুমায়ুনের চ্যালেঞ্জের পর ছেড়ে কথা বলতে নারাজ বিজেপিও। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্ন হবে বিধানসভায়। হুমায়ুন কবিরের হুঙ্কারে বিষয়টা আরও স্পষ্ট বলেই মনে করছে পদ্ম শিবির। এই মর্মে বৃহস্পতিবার বিজেপির তরফে বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার আনা হবে বলে জানা যাচ্ছে। আজকের মতন খবর এ পর্যন্তই। ধন্যবাদ।